আজকের এই যে এত হইচই, এত কোলাহল, তার মধ্যে অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতাটা কিন্তু একটা দারুণ পথ দেখায়। কবি আসলে বলতে চাইছেন জীবনের যে আসল মজা, আসল সৌন্দর্য সেটা কিন্তু ছন্দের মধ্যেই লুকিয়ে আছে। চলুন না আজ আমরা একসঙ্গে সেই ছন্দটাই খোঁজার চেষ্টা করি, যে ছন্দটা আমাদের চারপাশে সব কিছুর মধ্যেই আছে। আচ্ছা, রোজকার জীবনে এরকম হয় না যে এত শব্দ, এত চিন্তা ভাবনার ভিড়ে কোনো কিছুতে ঠিকমতো মনই দেওয়া যায় না? ঠিক এই সমস্যাটার কথাই কিন্তু কবি অজিত দত্ত তার কবিতায় বলেছেন। আর শুধু সমস্যাটা বলেই থেমে যাননি, একটা সহজ সমাধানও দিয়ে দিয়েছেন। তো কবিতায় পুরোপুরি ঢোকার আগে আসুন আগে সমস্যাটা ঠিক কী সেটা একটু বুঝি। কবি ঠিক কোন জিনিসগুলোকে আমাদের মনোযোগ নষ্টের কারণ হিসেবে দেখছেন? এই যে এত কোলাহল জীবনে, এর আসল সোর্সটা কি? দেখুন, কবি কিন্তু খুব পরিষ্কার করে দুটো মূল বাধার কথা বলেছেন। একটা হলো মন্দ কথা, মানে যত সব নেগেটিভ কথাবার্তা যেগুলো আমাদের মনটাকে একদম এলোমেলো করে দেয়। আর দ্বিতীয়টা হলো দ্বন্দ্ব, জীবনের যত সব ঝামেলা, জটিলতা আর ঝগড়া বিবাদ। তাহলে এই যে দ্বন্দ্ব শব্দটা, এটা আসলে কি? এর মানে হলো ওই যে ঝগড়াঝাঁটি, মনোমালিন্য বা জীবনের সেই সব প্যাঁচালো ব্যাপারগুলো যেগুলো আমাদের ফোকাস একদম নষ্ট করে দেয়। আর একবারই দ্বন্দ্বের মধ্যে ডুবে গেলে চারপাশের আর কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু বোঝা যায় না। আর কবি তো ঠিক এই কথাটাই বলছেন, এটাই তো কবিতার আসল পয়েন্ট। উনি বলছেন যদি জীবনের এই সব দ্বন্দ্ব, এই সব জটিলতা থেকে মনটাকে সরাতে না পারি, তাহলে পৃথিবীর ভেতরে যে একটা ছন্দ আছে সেটা আমরা কোনোদিনও শুনতে পাবো না। আর এটাই কিন্তু ছন্দ শোনার প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত। বেশ, তাহলে সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু উপায়টা কি? কিভাবে বেরোবো এর থেকে? চলুন এবার দেখি কবি নিজে কি সহজ রাস্তা দেখিয়েছেন। কবি এখানে কিন্তু একটা দারুণ সমাধান দিয়েছেন, জানেন? দুটো বড় সমস্যার জন্য একটাই রাস্তা। উনি বলছেন এই মন্দ কথা আর দ্বন্দ্ব, এই দুটো থেকে কানটা সরিয়ে নিতে হবে আর মনটা দিতে হবে ছন্দের দিকে। চয়েসটা কিন্তু খুব সিম্পল, আমরা কি কোলাহল শুনবো নাকি ছন্দ? আর এটাই হলো সেই ম্যাজিক্যাল অ্যাডভাইসটা। কবিতার টাইটেল আর মূল কথা তো এটাই, ছন্দে শুধু কান রাখো। বাকি সব আওয়াজ ইগনোর করে শুধু জীবনের রিদমের দিকে ফোকাস করুন। বেশ, বুঝলাম, ছন্দে কান রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই ছন্দটা পাবোটা কোথায়? কবি কিন্তু দেখিয়েছেন যে ছন্দ আসলে আমাদের চারপাশে সব কিছুর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি দারুণ সব উদাহরণ দিয়েছেন কবি। ঝড় বৃষ্টি হোক বা স্নিগ্ধ জ্যোৎস্না, দুটোর মধ্যেই একটা ছন্দ আছে। পাখির ডাকে ছন্দ আছে, ঝিঝি পোকার ডাকেও আছে। এমনকি আজকের দিনের যে মোটর গাড়ির চাকা ঘুরছে বা রেলগাড়িটা চলছে কিংবা ঘড়ির কাঁটার টিকটিক শব্দ, সব কিছুর মধ্যেই তো একটা নির্দিষ্ট রিদম আছে। দিন আর রাতের এই যে আসা যাওয়া, এটাও তো একটা পারফেক্ট ছন্দ। এই লাইনটা তো জাস্ট অসাধারণ। কবি বলছেন নদীর স্রোতের মধ্যে যে ছন্দটা আছে সেটা যদি কেউ একবার মন দিয়ে ফিল করতে পারে, তাহলে সে বুঝবে যে এর চেয়ে সুন্দর কবিতা আর কেউ কোনোদিন লেখেনি। প্রকৃতির নিজের ছন্দই আসলে সেরা কবিতা। তাহলে আসুন কথাটা কি দাঁড়ালো? এটাই যে এই পৃথিবীতে আসলে কোনো কিছুই ছন্দ ছাড়া নয়। যা কিছু জীবন্ত বা যা কিছু জড়ো, সব কিছুর মধ্যে একটা অদ্ভুত সুন্দর ছন্দের খেলা চলছে। কবি আমাদের ঠিক এটাই অনুভব করতে বলেছেন। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু যদি আমরা সত্যি এই সব কোলাহল থেকে মন সরিয়ে জীবনের ছন্দের দিকে কান দিই, তাহলে কি হবে? এই যে মন দিয়ে শোনার চেষ্টা, এর পুরস্কারটা কি? চলুন এবার শেষ অংশে আমরা সেই উত্তরটাই খুঁজি। দেখুন, পুরো প্রসেসটা কিন্তু খুব সহজ। স্টেপ 1, দ্বন্দ্ব ভুলে গিয়ে ছন্দে মন দিন। তাতে কি হবে? আসবে স্টেপ 2, আমরা এই পৃথিবীকে, এই জগৎটাকে ঠিকমতো চিনতে পারবো। আর এর ফাইনাল রেজাল্ট স্টেপ 3, আমাদের নিজেদের জীবনটাই একটা কবিতার মতো সুন্দর হয়ে উঠবে, পদ্যময় হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এটা হবে কিভাবে? কারণ এই শোনাটা তো শুধু কান দিয়ে শোনা নয়, তাই না? এটা হলো মন দিয়ে ফিল করা। যখন আমরা কান আর মন দুটোকে কাজে লাগাই, তখন আমরা এই ছন্দ আর সুরের সিগন্যালগুলোর মধ্যে দিয়ে পৃথিবীর আসল চেহারাটা দেখতে পাই। আর এটাই হলো কবির দেওয়া সবচেয়ে বড় প্রমিস। যখন আমরা দুনিয়ার এই রিদমের সাথে নিজেদেরকে মেলাতে পারি, তখন আমাদের জীবনটাও একটা সুন্দর কবিতার মতো হয়ে ওঠে, অর্থপূর্ণ, গোছানো আর আনন্দে ভরা। তাহলে একদম শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। এই যে এত কোলাহল চারদিকে, এর মধ্যে থেকে কোন ছন্দটা আমরা শুনবো, কোন সুরটা খুঁজে বের করে নিজের জীবনটাকে একটা কবিতার মতো সুন্দর করে তুলব? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?